কারে বলি এই ব্যাকুলতা। পর্ব সংখ্যা 4। লেখনীতে আরিশা। জান্নাত আদ্রা। মাঠ পেরিয়ে নরম সবুজ ঘাসে পা রাখলো স্ট্রেনা। মাথা তুলে অদূরে তাকাতেই পা জোড়া আপনা আপনি থেমে গেল। শেখা নেই শক্ত পায়ে দাঁড়িয়ে রইল সে। হতভম্ব নেত্রে তাকিয়ে আছে অদূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। আবরণ ছেলেটাকে তার দুই বন্ধু জাপটে ধরে আছে। ধরে রাখা মুশকিল। ষাঁড়ের মতো আবরণকে লাফাতে দেখে কপালে ভাঁজ পড়ল স্ট্রেনার। এই ছেলের আবার হলো কি? আবরণের থেকে দৃষ্টি সরিয়ে আরো সামনে তাকালো স্ট্রেনা। বেশ কিছুটা দূরেই সায়ান দাঁড়ানো। তার পেছনে পিঠের শার্ট চেপে ধরে প্রীতি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে তার। দূর থেকেই স্ট্রেনা বুঝতে পারলো মেয়েটা কাঁদছে। আবরণকে দেখে মনে হচ্ছে এখনই প্রীতিদের দিকে ছুটে যাবে। হাতকে রাখতে হিমশিম খাচ্ছে দুই বন্ধু। আবরণ নিজেকে ছাড়িয়ে নেয়ার অনেক চেষ্টা করছে। হয়তো কিছুক্ষণ পর নিজেকে হাঁকারিয়ে নিতে সক্ষম হবে সে। স্ট্রেনা আতঙ্কে দৌড় দিল। ছেলেটার অবস্থা দেখে মনে হচ্ছে সায়ান বা প্রীতি কাউকে ধরতে পারলে জান নিয়ে নিবে। দ্রুত পা চালালো স্ট্রেনা। উদ্দেশ্য যদি ছেলেটার থেকে ওদের বাঁচাতে পারে। এই বাল, ছাড় আমায়, ওর কলিজা টেনে ছিঁড়ে নেব। হারাম যাদের স্পর্ধা কি করে হয় আবরণ জায়দের গালে হাত দেওয়ার। রাগে কিরমি করছে আবরণ। নিজেকে প্রায় মুক্ত করে নিয়েছে। নীরব আর সানিকেও দিতে ভুলল না। তাকে ধরে রাখায় ইচ্ছে মতো গালাজ করছে আবরণ। নীরব রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, এই মেয়ে, যাও এখান থেকে। দাঁড়িয়ে থেকে মা খাওয়ার প্রহর গুনছ স্টুপিড। সায়ান প্রীতিকে নিয়ে খানিক দূর হেঁটে গেল। আবরণ হুট করে কে ছাড়িয়ে নিয়ে দৌড়ে এগোতে লাগলো তাদের দিকে। সায়ান প্রীতিকে পালা বলে নিজে অন্যদিকে ছুটে গেল। আবরণকে নিজের দিকে তেড়ে আসতে দেখে চিৎকার জোরে দিল প্রীতি। সায়ান দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। দাঁত খিচে ছুড়ল, মা, খাওয়ার জন্য অমন হা করে দাঁড়িয়ে আছিস ছাগল? একা ছাড়িয়ে মেরে ফেলবে তোর মতো চুনিপুটিকে। সামনের দিকে তাকিয়ে কপাল চাপড়ালো সায়ান। কাদো কাদো গলায় বলল, কোন জেনারেশনের জন্ম নিল? হাকার মো ভাই, সিনিয়র হয়েও দৌড়াতে হচ্ছে জুনিয়রের মা, খাওয়ার ভয়। যাই হোক, দৌড়ানো অবস্থায় পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘুরালো সায়ান। প্রীতিকে দেখে এক প্রকার লাফিয়ে উঠল সে। দৌড়ের গতি বাড়িয়ে কিরমির করে বলল, উদ্ধৃতি চিহ্ন, কুত্তা, বাচ্চা, তুই আমার পেছনে কেন? মুখ রলে একাম অন্য রাস্তা ধর, সর। প্রীতি হাঁপাতে হাঁপাতে বলল, পল্টি বাজ। কামের সময় সঙ্গ দিয়েছিস, এবার শাস্তি ও ভাগ করে নে। ওমা, রতে এলে বাঁচাবি তুই। সায়ান এক আর কান্না পেল। সারা মাঠ জুড়ে চরকির মতো ঘুরছে সে। তার পেছনে প্রীতি। সে ভালো দৌড়াতে পারে বিধায় এখনো আবরণের হাতে পড়েনি। সামান্য গাল ধরায় এত রেগে যাবার কি আছে ভেবে পেল না প্রীতি। শরীর নাকি ডায়মন্ড। প্রীতি খানিক পেছনে আবরণ। বার হুমকি থামকি দিয়ে থামতে বলছে প্রীতিকে। তার কি মাথা খারাপ? থেমে গিয়ে মা খাবে। আবরণকে দেখে মনে হচ্ছে ধরতে পারলে মাথা দিয়ে ছাড়বে। আবরণকে এগিয়ে আসতে দেখে প্রীতি মাগো বলে উপায়ের গতি বাড়ালো। আবরণের হাতে পড়া যাবে না, মেরে ফেলবে এই ছেলে। একটা পুকুরে এখনো গাল জ্বলছে তার। আর মা খেতে চায় না। আবরণের পিছু পিছু সানি ও মীরাবু ছুটছে। বহুবার তাকে দাঁড়াতে বলেছে, আবরণ না থেমেনি, জের মতো দৌড়েই চলেছে। ধরতে পারলে হয়তো জান কবজ করে নিবে। আর দৌড়াতে ইচ্ছে করছে না তাদের। আবরণ না থামায় তাদেরও দৌড়াতে হচ্ছে। ডিপার্টমেন্টের হেড দেখে নিলে উল্টো ঝুলিয়ে পেটাবে। মীরাব এক পলক পেছনে তাকাতেই আয়নাকে দেখতে পেল। প্রাণপণে ছুটে সে তাদের ধরতে চাচ্ছে। ঘাড় সোজা করে নিল মীরাব। বিড়বিড়িয়ে বলল, এই মহিষী নারী আবার কখন উদয় হলো? ছুটছে কেন? অলিম্পিকে যাবার শখ ধরেছে নাকি? সারা মাঠ জুড়ে নাগরদোলার মতো হ্রস্ব উকার রয়েছে সবাই, একজনের পেছনে আরেকজন। শ্রেণীদের ক্লাস টিচার অ্যাবসেন্স বিধায় ফাঁকা ঘন্টা। প্রীতিদের ডাকতে এসেছিল সে। এখন মহা ফ্যাসাদে ফেসে গেল। দাঁড়িয়ে গেল স্ট্রেনা। হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। কনুইয়ের পর দিয়ে কপালের ঘাম মুছে নিল। সবার অবস্থান পরখ করে নিল সে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রীতি আর সায়ান ধরা পড়ে যাবে। শ্রেনাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ান দ্রুত এগিয়ে আসছে তার দিকে। শ্রেনা বুঝতে পেরেও হসন্ত ঘুরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে পূর্বের জায়গায় ফিরে এলো সে। শ্রেনা থামতেই প্রীতি আর সায়ান তার পেছনে এসে লুকালো। জোরে শ্বাস নিচ্ছে তারা। এই অবস্থায় যদি আবরণ তাদের মা নির্ঘাত দম বন্ধ হয় মা পড়বে। আবরণের পেছনে মীরাব ও সানি এসে দাঁড়ালো। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবরণ ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। সামনে অচেনা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আগাগোড়া পরখ করে নিল তার। ভ্রুকুচকে মীরাবের উদ্দেশ্যে বলল,
এই নতুন বাল আবার কোত্থেকে হাজির হলো? শ্রেয়ানের কপালে ভাঁজ পড়ল, কপাল খেমে একাকার। নাকের ডগায় বিন্দু খামের অস্তিত্ব দেখা যাচ্ছে। গালের দুপাশে অবিন্যস্ত কিছু চুল পড়ে আছে। সরু দৃষ্টিতে তাকালো শ্রেয়ানা। সিনিয়রদের সাথে এটা কি ধরনের ব্যবহার? সারা মাঠে দৌড় করালে কেন? গম্ভীর শোনালো শ্রেয়ানার স্বর। বুকে হাত ভাঁজ করে তাকিয়ে আছে আবরানের দিকে। দাবিয়ে রাখা রাগটা যেন হঠাৎই মাথা ছাড়া দিয়ে ওঠে। আবরানের কিছুটা তেড়ে গেল শ্রেয়ানার দিকে। খিটখিটে গলায় বলল, আমি দৌড় করিয়েছি, করালে করিয়েছি, ওকে কৈফিয়ত দিতে হবে। সামনে থেকে সর যা। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো শ্রেয়ানার। গোপনে চিমটি কাটল সায়ানের হাতে। তার আকার দুজনেই শ্রেয়ানার ইঙ্গিত উপলব্ধি করতে পারল। সতর্কতার সহিত সেখানে থেকে কেটে পড়তে চাইল। তুফানের গতিতে কেউ ছুটে এসে ধূপ মর শব্দ করে প্রীতির পিঠে কিল বসিয়ে দিল। ব্যথায় কটিয়ে উঠল প্রীতি, পিঠ বাঁকিয়ে নিল। সামনে আবরণ দাঁড়িয়ে আছে, রাগে হিসাহিস করছে সে। ক্ষুদ্র কণ্ঠে বলে ওঠে, আরো টানবি আমার গাল? বল, টানবি? দুপাশে মাথা নাড়ল প্রীতি। ডুকরে ওঠে মুখ বুঝল সায়ানের বুকে। ফুপিয়ে উঠল সে। মীরাব আর শানির মতো শ্রেয়ানাও হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। ছেলেটা তো এখানেই দাঁড়িয়ে ছিল, ওই জায়গায় গেল কখন? যা দৌড়া, না হলে আরো একটা বসাবো। সামনে থেকে সর। সায়ান প্রীতির হাত চেপে ধরে দৌড়াতে লাগলো। দাঁত কালিয়ে বলল, কেমন ফিল করছিস দোস্ত? প্রীতি ফোপাতে ফোপাতে বলল, কাল যার ওপর ক্রাশ খেলাম, আজ তার দৌড়ানি খাচ্ছি। নাক টেনে পুনরায় বলে উঠল, মা খেলাম। মায়া হলো সায়ানের। হাত ছেড়ে দিয়ে প্রীতির পিঠে হাত বোলাতে লাগলো। চাপার স্বরে বলল, কষ্ট হচ্ছে? কুমম রাম করে আরো একটা কিল বসিয়ে দিল প্রীতির পিঠে। আবারও দাঁত কালালো সে। দৌড়ে চলে যেতে যেতে বলল, দোষ না করেও শাস্তি পেয়েছি, এটাই তার গিফট। খুশি থাক শালি। প্রীতি সেখানেই বসে পড়ল। চিৎকার করে বলল, রের বাচ্চা, নিঙ্গহারাম, জান নিয়ে নেব তোর। বলি পিঠে হাত দিয়ে আবারও ফুপিয়ে উঠল। কোন দুঃখে সায়ানের সাথে বাজি ধরে গাল টানতে গেল ছেলেটার। লোকটার হাত না তো হাতুড়ি যেন। গো আকার লত নরমই, তবে হাত কেন মরা গরুর হাড়ির মতো শক্ত। কোথাও নিয়ম করে 3 বেলা হাতুড়ি পেটায় নাকি? সিনিয়রের গায়ে হাত তুলে অন্যায় করেছ। ও একটা মেয়ে, সেই খেয়ালটুকু নেই মাথায়। গায়ে হাত দিলে কেন? চোয়াল শোক। অহরে এলো শ্রেয়ানার। রাগে তার তালু জ্বলে যাচ্ছে। আবরণ যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। শ্রেয়ানার কথায় থেমে যায় সে। ঘুরে তাকায় তার দিকে। শ্রেয়ানাকে রেগে যেতে দেখে এক ভ্রু উঁচিয়ে আবরণ জানতে চায়, ও মেয়ে সিরিয়াস নেই? আকার জোকরম দেখে মনে হয় না। আমাকে টিচ করেছে তাই রেছি। আরো মা রব, আবারও মা রব। পারলে আটকে দেখাস, মিনিমাম ভদ্রতাটুকু নেই। সিনিয়র, তোমার সম্মান দিয়ে কথা বলো, বেয়াদবি করবে না। আবরণ গা দুলিয়ে হাসলো। সন্দিহান কণ্ঠে বলল, এ তো আমাদের স্থানীর চেয়েও বেশি লদ। সম্মান যার কাছে পাবি তার কাছে যা। এখানে বাল পাকনামো করতে এসেছিস কেন? সত্যি করে বলবি, সমস্যা কি তোর? মীরাবকে উদ্দেশ্য করে পুনরায় ভারিক্কি কণ্ঠে বলল, ওকে কোন সুখে সম্মান দেব আমি? আমার কোন বালো? শ্রেয়ানা জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করা পারছে না বেয়াদব। তার গালে সপাটে কয়েকটা চর বসিয়ে দিক, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই অদম্য ইচ্ছেটাকে আপাতত মাটি চাপা দিতে হচ্ছে। মীরাব চাপা স্বরে বলল, ভাই সিনিয়র, উনি রেসপেক্ট দিয়ে কথা বল। আবরণ খার বাকিয়ে উৎসুক দৃষ্টিতে তাকালো মীরাবের দিকে। অসহায় নেত্রে কাকুতি মিনতি করছে মীরাব। কিছুক্ষণ কে তাকিয়ে থেকে আবরণ সোজা হয়ে দাঁড়ালো। শ্রেয়ানার তেজ দীপ্ত আখি জোড়ায় পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গমগমে কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মিস সিনিয়র। সি ইউ শন, টাটা। বক্র হেসে হেলতে দুলতে প্রস্থান করলো আবরণ। রেনার হাত এখনো মুষ্টিমে। আক্রোশ নিয়ে তাকিয়ে আছে লম্বাটে লোকটার গমন পথে। মীরাব ও সানি কোনোরকম মিনমিন করে সালাম দিয়ে দৌড়ে চলে গেল আবরণের পিছু পিছু। ছুটির ঘন্টা পড়ে গিয়েছে। দলে দলে ছাত্রছাত্রীরা ক্লাস রুম থেকে বের হয়ে আসছে। মুহূর্তেই লোক সমাগমে মাঠ করে গেল। ছোট ছোট কদমে ব্যাগ হাতে এগিয়ে এলো প্রীতি। শ্রেয়ানার হাতে তার ব্যাগ তুলে দিয়ে চলে যাবার জন্য পা বাড়াল। এই দাঁড়া। পা জোড়া থেমে গেল প্রীতির। দূরদৃষ্টিতে তাকালো শ্রেয়ানার দিকে। ব্যাগ থেকে দুটো গিফটের প্যাকেট বের করে প্রীতির হাতে দিল শ্রেয়ানা। এগুলো তোর। দাঁড়ালো না শ্রেয়ানা, দ্রুত কদমে প্রস্থান করলো সে। গেট দিয়ে বেরিয়ে গেল। প্রীতি সেদিকে তাকিয়ে থেকে বোকা কণ্ঠে আওড়ালো, আকাম করেছি, শাস্তি না দিয়ে গিফট দিল। এই মহিলা উৎসাহ দিচ্ছে নাকি পার্সেলের বোমটম রেখেছে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শ্রেয়ানা জানো, সেদিনের ছেলে 3জনকে আজ আমাদের বিল্ডিংয়ে দেখলো। আর কার্ম
আমার তো ভালো লাগলো, বাসায় চায়ের অফার করলাম, বলল অন্য কোনো দিন। উৎসাহ নিয়ে কথাটা বলে উঠল রুহি। শ্রেয়না পার্সেল হাতে বসে আছে, গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে জিনিসগুলো দেখছে সে। চিঠিটা দেখে বেশি অবাক হয়েছ? রুহিকে সব বলে দিয়েছে শ্রেয়না। সে তো ভাইকে বলে দেবে না। রুহিকে ভালোভাবে চেনে। বাসায় এসে দরজার সামনে পার্সেলটা পেয়েছিল, তখন খুলে দেখেনি। সন্ধ্যায় নামাজ সেরে রুহির সাথে বসে পার্সেল খুলল। অনেক রকমের চুর, রহস্যই কার্ড দিয়ে সাজানো গিফট বক্স, সবগুলোই শ্রেয়নার মাপের। কিন্তু লোকটা হাতের মাপ জানলো কি করে? চিঠিতে লোকটা তাকে সতর্ক করেছে, কোনো ছেলের সাথে তর্কে জড়াতে নিষেধ করেছে। ওরা ভালো লোক না, কত কিছু হাবিজাবি লিখে ভরের। এ কার্ড খেছে, পড়তে ইচ্ছে করলো না শ্রেয়নার। অসহ্য হয়ে বসে আছে সে। শ্রেয়না, মন খারাপ করো না। সে যেই হোক, তোমাকে ফুটবল করতে চাচ্ছে। নিজেকে শান্ত রাখো, তোমাকে ফুটবল মানায় না। শ্রেয়না ভাবির দিকে তাকালো। রুহি পুনরায় হেসে বলল, তবে বাটার টোস্ট নামটা কিন্তু মাখনের মতো ননদিনী। ভাবি, মৃদু স্বরে ধমকে উঠল শ্রেয়না। রুহি হাসতে থাকলো। সে হাসলে গালে টোল পড়ে, চোখ ছোট ছোট হয়ে আসে। ভালো লাগে শ্রেয়নার, হাসো তুমি। আমি চললাম। শ্রেয়নার হাত টেনে ধরল রুহি। কোথায় যাচ্ছ? হৃদয়েশ্বরের কাছে বুঝি? হ্যাঁ তো। হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল শ্রেয়না। দরজার বাহিরে এসে সেও হাসতে লাগলো। বুকে এক হাত রেখে জোরে শ্বাস নিচ্ছে সে। উফ, ভাবির এই আচরণের জন্যই কিছু বলতে ইচ্ছে করে না তার। সবসময় পচাতে থাকে। কি ব্যাপার, ওভাবে হাসছিস কেন? চমকে ঘাড় ঘুরিয়ে সোফার দিকে তাকালো শ্রেয়না। সেজান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ধপ করে উঠল ভেতরটা। ডোব গিলল সে। এদিকে আয়। সেজানের ডাকে করোনার কোণে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে ভাইয়ের দিকে এগিয়ে গেল। শ্রেয়া সেজানের কোলে বসে টিভি দেখছে, হাতে বর্ষর একটা চকলেট, যার অর্ধেক ইতিমধ্যে সাবার করে ফেলেছে। বস, গম্ভীর কণ্ঠ সেজানের। শ্রেয়না বসে পড়ল সেজানের পাশে, মাথা নিচু করে রাখলো। ভাই কি কোনোভাবে জেনে গেল ভার্সিটির কথা? জানলে কি, সে তো ঝামেলা করেনি নাকি? পার্সেলের ব্যাপারটা জেনে ফেলেছে সেজান। ভাবি আর সে তো জোরেই কথা বলেছে। সব কি তবে শুনে নিল? আতঙ্কিত হলো শ্রেয়না। চোখ তুলে ভাইয়ের দিকে তাকালো। সেজান টিভির দিকে তাকিয়ে আছে। পড়াশোনা কেমন চলছে? জি ভালো। ঘাড় ঘুরালো সেজান। বোনের দিকে তাকা। এই তার জড়তা অনুভব করতে পারল। পুনরায় টিভিতে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলল, রুমে দুটো প্যাকেট রাখা আছে, যেটা পছন্দ হয় দুজনে ভাগ করে নিয়ে নে। কাল সকালে রেডি থাকিস, ঘুরতে যাব। শ্রেয়না ভেতরে ভেতরে এক প্রকার লাফিয়ে উঠল, কিন্তু সেজানের সামনে প্রকাশ করল না। সোফা থেকে উঠে কিছুক্ষণ হাঁটল শ্রেয়না। ভাইয়ের আড়ালে যেতেই দৌড়ে তাদের রুমে ঢুকে গেল। কতদিন হলো ঘুরতে যায় না তারা। শ্রেয়না যেতেই সেজান মৃদু হাসল। বোনটা তার ভীষণ চাপা স্বভাবের, কখনো কিছু চায় না, আর না হুটহাট আবদার করে বসে। শ্রেয়না দুজনেই তার ভীষণ আদরের। শ্রেয়ার নরম তুলতুলে গালে ঠোঁট চেপে চুমু খেল সেজান। শ্রেয়া মুখ উঁচিয়ে নিজেও ভাইয়ের গালের পাশে চোখ হ্রস্ব উকার মুখেল। চকলেট খাওয়ায় কিছুটা লেগে গেল সেজানের চামড়ায়। হেসে দিল শ্রেয়া। সেজান মুচকি হেসে জড়িয়ে ধরে রাখল বোনকে। তার শান্তি, তার শক্তি সে পরিবার থেকেই পায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। গাঢ় অন্ধকারের চারপাশে ঢেকে গেছে। দাড়ি, দূর থেকে পোকামাকড়ের হাঁক ভেসে আসছে। কুতুম পেঁচা যেন তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করে তার শিকারের অপেক্ষা করছে। জঙ্গলের মতো জায়গাটা নির্জীব আর কোলাহলমুক্ত। দিনের বেলা হলে এখানে লোকসমাগমের খেলায় পা রাখা দায় হতো। নরম ঘাসের ওপর বসে বেঞ্চিতে হেলান দিয়ে আছে মীরাব। তার উলুর ওপর মাথা রেখে শুয়ে আছে আবরণ। দৃষ্টি তার বিশাল নবমণ্ডলে নিবন্ধ। সানি বেঞ্চির উপর বসে গেম খেলছে, তবে মুখে কোনো কথা নেই। আবরণ শর্ত দিয়েছে তাকে, গেম খেলবে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করলে মোবাইল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। সাথে ঠান্ডা পানিতে চুবাবে তাকে। তাদের সামনেই বিশাল এক পুকুর, ঠান্ডা আর স্বচ্ছ পানি। শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। আবরণে রচুন টেনে দিচ্ছে মীরাব। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের দিকে। যত দূর চোখ যায় শুধু অন্ধকার। চেয়ে দেখার জন্যই। বাসায় ফিরবি না? জবাব এলো না আবরণের পক্ষ থেকে। মীরাব ভাবল শুনে নিশি, তাই আবারও বলল, আজকে এখানেই রাত কাটাবি। বাসায় ফিরবি কখন? আবরণ খানিক নড়েচড়ে বলল, কত বড় ফ্ল্যাট কিনেছি বাসায় ফেরার জন্য। ভ্রু কুচকালো মীরাব। পুনরায় ডেকে উঠল তাকে। আঙ্কেল রাগারাগি করবে, তুই বরং বাসায় চলে যা, অশান্তি বাঁধাস না। আবরণ উত্তর দিল না, তার ধ্যান জ্ঞান এখনো আকাশের দিকে। মীরাব মৃদু ধাক্কা দিল আবরণের বাহুতে। কিরে হারামি, ওঠ, আমার পা অবশ হয়ে গেল। আবরণ তড়িৎ উঠে বসল। থা,
ওপর বসালো মীরাবের বাহুতে। দাঁত কিচে বলল, শালা, তোর জন্য তারাগুলো হাত ফুসকে বেরিয়ে গেল। কত সময় নিয়ে গুনছিলাম। অবাক হলো মীরাব, পলক চাপটালো বার পায়ে। তারা গুনছিনি। আবরণ দু হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল। পুকুরের দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, অনেকবার গুনেছি। তারার সংখ্যা বলতো 28,56,251। ভাবুক কণ্ঠে মীরাব বলে ওঠে, এটা সঠিক, গুনে দেখ। উঠে দাঁড়ালো আবরণ। মীরাব হতভম্ব হয়ে বসে আছে। এই ছেলে, তাকে খোল খাওয়ালো। সে তো চাইলেও তারা গুনতে পারবে না। আবরণ যেই সানির দিকে এগিয়ে যাবে তখনই সে উইন উইন চিকেন ডিনার বলে চেঁচিয়ে উঠল। ছিটকে খানিক দূরে সরে এলো আবরণ। চোখ ছোট ছোট করে চেয়ে রইল নির্নিমেষ। সানি আবরণকে দেখে ডোব দিল। পরক্ষণেই দাঁত ক্যালিয়ে ফোন উঁচু করে দেখালো আবরণকে। জিতে গেছি। তবে রে শালা, তুই আমার আত্মা কাঁপিয়ে বলছিস জিতেছিস? তোর পেছনে দিয়ে চিকেন ভরবো আমি, দাঁড়া। বলেই সানিকে ধরতে গেল সে। ওকে আটপা একে ফ্ল্যাশ অন করে দৌড়াতে লাগলো সানি। চিৎকার করে বলল, শালার ঘরে শালা, আজ তোর জন্য দৌড়াতে হয়েছে। সেই ব্যথার লোড নিতে পারছি না। আবার ধাওয়া করছিস, পাগলা ষাঁড়। আবরণ ছুটছে সানির পেছনে। মীরাব হেঁটে এগিয়ে গেল তাদের দিকে। বিড়বিড় করে বলল, সানির বাচ্চা, আজ তুই শেষ। মুখ ফুসকে কি বলে ফেলেছিস তার বাচ্চা। চলো মান।